আসসালামু আলাইকুম। আমি দেলোয়ার হোসেন হিরণ, ইউএসবি ডিভিশনের পক্ষ থেকে দূরে এবং কাছে, দেশে এবং বিদেশে যেখান থেকে আমাকে এবং আমার এই ভিডিওটি দেখবেন, ফ্লোরিডা ইউএসএ থেকে সবাইকে জানাই একবার প্রীতি শুভেচ্ছা। আজকে মোটামুটি কথা দুইটা ভালো সুখবর নিয়ে আসছে আপনাদের সামনে। আর আজকের বিষয়টা টপিক্সটা কিন্তু আমেরিকা নিয়ে টপিক্স হবে। আমেরিকার ভিসা নিয়েই, আমেরিকান ইমিগ্রেন্টদের নিয়ে আজকে ভিডিওটা করব। দুইটা ভালো সুখবর, মানে একটা সেই রকম মানে সেই লেভেলের সুখবর, আরেকটা আছে হলো গিয়া একটু দুঃসংবাদও। মানে ভিসা ফির কিছু চেঞ্জ হয়েছে। আগামী অর্থ বছর থেকে কিছু টাকা $250 বেশি দিতে হবে নন ইমিগ্রেন্ট ভিসার ক্ষেত্রে আর কি। যারা বাংলাদেশ বিভিন্ন এমবেসি থেকে ট্যুরিস্ট ভিসা করবে তাদের প্রত্যেকের জন্য $250 একটা করছে। সেই ব্যাপারটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। আর সাথে আরেকটা দুঃসংবাদ হলো, আমার এক ভুলের কারণে ভাই আমার 2 বছরের ফসল নষ্ট হয়ে গেছে, যেটা আমি জানতে পারছি। সেই ব্যাপারটা নিয়েও কথা বলবো। তা চলো আর দেরি না করে মূল টপিকসে চলে যাই। প্রথমে আমার দুঃসংবাদটা দিয়ে ভাই করি। আমার মুন্ডা ভাই ইমেলটা পাওয়ার আগে, এর আগে তো ভাবছে কি যে হয়তো আমার ইমেল ভিডিওগুলি ডিলিট করে দিছে ইউটিউব, হয়তো আমি মেক্সিকো বর্ডার নিয়ে উল্টাপাল্টা বলছি, যার কারণে হয়তো ওরা ইউটিউবের যে অটোমেটিক সিস্টেম যেটা আছে ওরা হয়তো আমার ভিডিওগুলো ডিলিট করে দিছে। পরে আমি অনেক চিন্তা ভাবনা করলাম যে এরকম তো কিছু বলি নাই যেন আমার ভিডিওগুলি ডিলিট হবে, তাহলে ডিলিট হওয়ার কারণটা কি? তা আমি ইউটিউবে তো সরাসরি কথা বলা যায় না, ওদের কাছে ইমেল করছি। ইমেল করার পরে ওরা গত পরশু দিন আমারে ইমেল ব্যাক করছে। ব্যাক করার পরে ওরা বললো যে ব্যাপার। আমি বললাম যে আমি স্পেসিফিক ডেট দিছি যে 3 তারিখ পর্যন্ত আমার ভিডিওগুলি ছিল, 4 তারিখ থেকে আমার ভিডিওগুলি নাই। তা কী কারণে, আমি কি কোনো রং করছি কিনা? আমার ভয় ছিল যে হয়তো আমার চ্যানেলটারই ওরা ব্ল্যাক লিস্টেড করে রাখছে কিনা, কিংবা নজরদারিতে রাখছে কিনা, সেই জন্য আর কি, সেই কিউরিসিটির জন্যই কিন্তু আমার এই ইমেল করা ছিল, জানার ইচ্ছা ছিল। ইমেলটা পাইয়া ওরা বললো যে ভাই, মানে সিরিয়াসলি একটা শক লাগছে ভাই, অনেক কষ্ট করে ভিডিওগুলি করা, সংগ্রহ করে। কারণ ওই যে দেখেন, পানামা নিয়ে একটা ভিডিও করছে, সেই লোককে কত তেল মাহাইত হয়েছে, মানে সে আপনারা বুঝাতে পারবো না। আপনারা তো বাংলাদেশে বসে যারা ভিডিও দেখেন মনে করেন যে বললেই সে গদগদ করে বলে দেয়, না ভাই সে বলতে চায় না। তারপরে এক ছাত্ররে জোগাড় করছিলাম, সেই স্টুডেন্ট ভিসা থেকে বা আমেরিকায় সে কীভাবে কী করলো সেগুলো গেল। মালয়েশিয়া গেলাম, মালয়েশিয়ার বিভিন্ন অ্যাঙ্গেলের এমনও একটা ভিডিও ছিল, প্রায় 1 মিলিয়ন ভিউ ছিল, সেই ভিডিওটাও নাই। আর মালয়েশিয়ার বিভিন্ন লোকের বিভিন্ন লোকের ইন্টারভিউ দিয়ে অনেক ভিডিও ছিল, সেই ভিডিওগুলো ডিলিট হয়ে গেল। রিসেন্টলি আমেরিকা নিয়ে অনেক কথাবার্তা বলছি, অনেক আশার বাণী, কারণ ইদানিং প্রতিদিনই কোনো না কোনো ল চেঞ্জ হচ্ছে। সেই সব ব্যাপারটা নিয়ে অনেক আলোচনা করছি। মানে সবগুলি এতদিনের কষ্টের আমার এক ভুলের জন্য হয়েছে কি, ওরা আমারে বলছে যে ইউ ডিলিট বাই ইয়োর সেলফ হোল পেজ। মানে হয়েছে কি, আমি একটা রং ভিডিও, আমি বুঝতে পারছি যে ওই দিন 3 তারিখে যখন আমি একটা ভিডিও আপলোড দিই, ওটা সাউন্ড সিস্টেম একটু সমস্যা ছিল, সেই জন্য ওই ভিডিওটা আমি ওই দিন মানে বাই মিস্টেক ওই ভিডিওটা আপলোড হয়ে গেছে। তো ওই ভিডিওটা ডিলিট করতে গিয়া ওই ভিডিওর কন্টেন্টের উপরে কিন্তু আরেকটা ক্লিকের বক্স থাকে, ওই বক্সে ক্লিক করছি, পরে নিচে সবগুলি ভিডিও যে সিলেক্ট হয়ে গেছে এটা কিন্তু আমি বুঝতে পারি নাই ভাই। আমি তো ওই গাটাগেট তাড়াহুড়ার ভিতরে, মানে ওই দিন চলে যাব অস্ট্রেলিয়াতে বা আমেরিকা চলে আসবো, লাগেজটাকে গুছাই দেবো, তাড়াহুড়ার ভিতরে আমিও অত কিছু খেয়াল করি নাই। আমিও দিছি ডিলিট ফর এভার। মানে ওই পেজে, আমার ওই পেজটার ভিতরে কন্টেন্টের পেজে যতগুলি ভিডিও ছিল সব ডিলিট হয়ে গেছে। তা এটা মানে একটা কন্টেন্ট ক্রিয়েটরের জন্য একটা অনেক দুঃসংবাদ পাই। কারণ এত কষ্টের ফলে ভিডিও করতে গেলে অনেক সময় লাগে, তারপরে ধৈর্য লাগে, তারপর সর্বোচ্চ উপরে হইলো ভিউ। মালয়েশিয়ার একটা ভিডিও তো প্রায় 1 মিলিয়ন ভিউ ছিল ভাই, সেই ভিউজ টিউজ সব চলে গেছে। এখন দেখতেছি ভাই সাবস্ক্রাইবারও মাইনাস হয়ে যেতেছে। কারণ আমি বুঝতেছি না কি কারণ, কি জানা নাই। যাই হোক, হয়তো আমার কোনো অন্যায় হয়েছে কিংবা কোনো ভুল হয়েছে, যার কারণে এটা হইতেছে। তা যারা নতুন করে আমার চ্যানেল দেখবেন এবং দেখতেছেন, তারা যদি আনসাবস্ক্রাইব হয়ে থাকেন ভাই, প্লিজ আবার সাবস্ক্রাইব করেন। কারণ আপনারা হইলেন আমার এই ভিডিও করার প্রেরণার শক্তি। মানে আমি আপনাদের সম্বন্ধে যেসব ইনফরমেশনগুলি দিই, হয়তো কারো না কারো কাজে লাগে। রিসেন্টলি মালয়েশিয়া নিয়ে আমার কিছু ভিডিও আছে, আমি লিখে রাখছি, বলে করে রাখছি, হয়তো কালকে নাহলে পরশু দিনের ভিডিওগুলি করবো। ভিয়েতনামের ভিসা নিয়েও কিছু ইনফরমেশান আছে, আফ্রিকার ভিসা নিয়েও কিছু ইনফরমেশান আছে, সেইগুলো দিব। আমার কথা হলো ভাই, আমি ভিডিও করি কারো না কারো কাজে লাগতে হবে ভাই। একটা লোকের যদি উপকার হয়, আমি মনে করি আমার ভিডিও করার কাজ করব।
যাই হোক, এইসব এই নিয়ে মনটা একটু খারাপ হয়ে গেছে। তারপরে আপনারা যদি সাপোর্ট করেন, ইনশাল্লাহ আমি ওভারকাম করতে পারবো। আমি শুরুতে আবার নতুন করে শুরু করতে পারবো, আমার কোনো ভয় নেই ভাই, আপনারা পাশে থাকলে হয়েছে। আর সেকেন্ড থিং, আরকে বলে রাখি ভাই, আমি 25 তারিখে কিন্তু মেক্সিকোর টিকিট কাটছি ভাই, মেক্সিকো যাচ্ছি 25 তারিখে। তা মেক্সিকো বর্ডারে গিয়ে কি হচ্ছে না হচ্ছে, আসলে মিডিয়া তো অনেক কথা বলে, অনেক কিছু বলে, সেই সম্বন্ধে বিস্তারিত নিয়ে একটা ভিডিও থাকবে। আশা করি আগামী 25 তারিখের পরে কিছু ভিডিও, পরপর 3টা ভিডিও করবো। একটা এখান থেকে মেক্সিকো যাওয়ার বর্ডার ক্রসিংয়ের ভিডিও, মেক্সিকো সিটির ভিডিও, মেক্সিকো বর্ডারে গিয়ে একটা ভিডিও করব, কি অবস্থা সার্বক্ষণ নিয়ে। আমার তো টার্গেট থাকবে অন্যরকম, সেটা খোলাখুলি আর বললাম না, যে আর কিছু লোকের কাছে মানে সঠিক তথ্যগুলি নেওয়ার চেষ্টা করবো, চেষ্টা করে ভিডিওর মাধ্যমে দেবো। আশা করি পরবর্তী ভিডিওগুলি হয়তো আপনাদের ভালো লাগবে। যাই হোক, এই হলো সুসংবাদ এবং দুঃসংবাদ। কারণ আমি আমার ভিউয়ার্সদের ভাই প্রমিস রাখছি, আমি প্রমিস করছিলাম যে আমি মেক্সিকো যাব, মেক্সিকো গিয়ে সরজমিনে গিয়ে আমি দেখে আমি জানি, আমি বলবো যে কী আসলে ঘটনাটা কি। আমি আপনাদের প্রমিস রাখছি ভাই। টিকিট কাটছি 25 তারিখে দুপুরে ফ্লাইট আমার এখান থেকে যাবো সানদিয়েগো থেকে বাই রোডে বর্ডার ক্রস করবো আর কি, তিওয়ানা বর্ডার ক্রস করে আমি মেক্সিকো যাবো, ওখানে থাকবো 2 দিন। যাই হোক, আরেকটা যেটা নিউজ হচ্ছে, গুড নিউজ হচ্ছে যে সেটা কিন্তু ভাই আপনারা বাংলাদেশে যারা আছেন ইমিগ্রেন্ট, মানে ভিজিট ভিসার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য না, যাদের আত্মীয় স্বজন আমেরিকায় আছে, যারা আত্মীয় স্বজন ভাই বেরাদর বাপ মা তাদের ফ্যামিলি মেম্বারদের জন্য আবেদন করছে, তাদের জন্য এটা সুখবর। তার মানে ওভারঅল এটা বাংলাদেশের সাথেও জড়িত, কারণ আমেরিকায় বাংলাদেশের রিলেটিভ থাকে, যেমন আমার ওয়াইফ সে সুপার হ্যাপি। কেন? তার ভাই বোনের জন্য সে স্পন্সার করছে, তার ভাই বোনের কেসটা আগে চলে আসবে, আগে আসতে পারবে, সেটা নিয়ে। আর আমি আবারও বলি ভাই, আমি কোনো অথেন্টিক নিউজ ছাড়া কিন্তু যদি যে কোনো কিছু তথ্য প্রমাণ ছাড়া আমি কিন্তু ভাই ভিডিও বলি না, আমি কিন্তু বকবক করি না ভাই। আবারও বলি ভাই, ভিউজ পাওয়ার জন্য আমি মিথ্যা কথা বলি না ভাই। আপনারা যদি কারো জানতে ইচ্ছা করে আমার কাছে বলেন, আমি সেই লিঙ্ক পাঠিয়ে দিব, লিঙ্কটা আপনারা দেখেন। হ্যাঁ, এখন বলি ভাই কি হয়েছে। এখন নতুন করে আমাদের ফ্লোরিডার কংগ্রেসম্যান, রিপাবলিকার এক কংগ্রেসম্যান, মহিলা নাম কি মেরি কি দেয় এই ধরনের নামটা, আর টেক্সাসের এক কংগ্রেসম্যান, দুজনে মিলা সংসদে একটা বিল উঠাইছে। বিলটা সংসদে মানে আইন প্রণয়ন করার জন্য, বিলটা তো খালি সরাসরি তো বললে আর হয় না, এটা সংসদে উত্থাপন করার কি উত্থাপন করছে, যারা আমেরিকায় ইমিগ্রেন্ট ভিসা মানে ফ্যামিলি বেস পিটিশনের জন্য এই জিনিসটা করছে। যারা ফ্যামিলি মনে করেন আমি আমার ভাই বোনের জন্য বাপ মার জন্য অ্যাপ্লাই করছি, কিন্তু সময় লাগতেছে অনেক। যেমন এমনও আছে যে কেউ ভাই বোনের জন্য, যেমন আমার ওয়াইফ, একটা উদাহরণ দিয়ে বলতে হয়, আমার ওয়াইফ তার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করছে 2012 সালে, তার মানে এখন চলে কত 2013 মানে 25, তার মানে 13 বছর হয়ে গেছে, আরও 4 বছর তার পিছনে আছে, তার মানে আরও 4 বছর পরে তার সিরিয়াল আসবে। এখন কাজ চলতেছে 2008-এর শেষের দিকের কাজ চলতেছে, তার মানে 2012-তে আমার ওয়াইফ 2012-তে কাজটা করছে, অ্যাপ্লাই করছে, তাহলে 2012 পর্যন্ত আসতে আরও 4 বছর, মানে 4.5 বছর বাকি আছে। জিনিসটা বুঝতে পারছেন না? প্রায়োরিটি ডেট হবে কবে থেকে সে অ্যাপ্লাই করলো, এটারে বলে আমেরিকায় বলে প্রায়োরিটি ডেট। সেই অ্যাপ্লিকেশনের যে প্রায়োরিটি ডেট 2012 সালে করছে, ওই প্রায়োরিটি ডেট যখন আসবে তখন এনবিসি তাকে ভিসার জন্য কল করবে, এর আগে তার সিরিয়াল হবে না ভাই। এটা আগে আসলে আগে পাবেন ভিত্তিতে করা, কিন্তু এটা সিস্টেম আমেরিকায় কিন্তু ওই যে বা অন্যান্য দেশের মতো পয়সা দিয়ে কিন্তু আপনি আগে বাড়াইতে পারবেন না। হ্যাঁ, এখন আবার নতুন করে একটা আইন করছে, $2,500 দিয়ে কেউ যদি, যেমন I-140 যদি কেউ অ্যাপ্লাই করে, এটা এমপ্লয়মেন্ট, ওই ব্যাপার আজকে যাচ্ছি না ভাই, তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবো, হয়তো আপনারা বিরক্ত হয়ে যাবেন। তাদের জন্য যাদের অ্যাপ্লিকেশনের মেয়াদ 10 বছরের বেশি হয়ে গেছে, মানে মিনিমাম 10 বছর হয়েছে, যেমন 10 বছর হয়েছে, তার মানে 2024 সালে যারা, না 2014 সালে যারা অ্যাপ্লাই করছে ভাই বোনের জন্য, সেই পর্যন্ত তার থেকে আগেরগুলি তো অবশ্যই থাকবে। মানে সর্বনিম্ন হলো 2014 সালে যারা অ্যাপ্লাই করছে, সে কংগ্রেসে একটা বিল উঠাইছে যে $20,000 ফি অ্যাড করতে হবে। ওই যে I-130 অ্যাপ্লাই করছে ওটার সাথে আরও $20,000 তাকে অ্যাড করতে হবে। অ্যাড করলে সে স্পিড আপ হয়ে যাবে, তার কেস মানে সব বাধা তুই সবার আগে চলে আসবে, মানে ফ্লিপ করব। মানে
সেই 2012-তে 11-তে যারা করছে তাগোটা বাদ দিয়ে 2014-তে যে করছে সে যদি $20,000 জমা দেয়, ওই আইনটা যেদিন হবে এইভাবে করছে আর কি, যে এই বিলটা পাস করলে যদি মানে $20,000 দিয়ে সে স্পিড আপ করতে পারবে, সে আগে আসতে পাবে, আগে আসলে আগে পাবেন এই সিস্টেমে। এখন কথা হয়েছে কি যে এক্সকিউজ মি, আলহামদুলিল্লাহ সবাই বলতেছে কি এই বিলটা পাস হবে। এই বিলটা এখন সিনেটে আছে এবং রিপাবলিকান এবং কংগ্রেসম্যান সবাই মিলে এটা করার চেষ্টা করতেছে। কারণ এই জায়গায় একটা বিশাল একটা টাকার অঙ্ক, আপনি ইউ ক্যান বিলিভ দ্যাট $20,000 করে যদি প্রত্যেকটা অ্যাপ্লিকেন্টের কাছ থেকে নেয়, যেমন আমার ওয়াইফ যদি করে, ও করছে ওর 2 বোন আর 1 ভাইয়ের জন্য, তাহলে ওর পে করতে হবে $60,000। এখন কি জন্য মনে করেন এই $60,000 বাংলাদেশ থেকে ওরা পে করবে? কত হলো? কারণ এই ভিসার গ্রিন কার্ডের কোনো মাইন্ড নাই ভাই। যদি ট্যাক্সের কাগজটা ঠিক মতো হয়, ট্যাক্সের কাগজ যদি যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত সুযোগ দিবে। এমন না যে ফার্স্ট ইন্টারভিউতে আপনারা আউট করে দেবে ভাই। ফ্যামিলির পিটিশন হলো মানে তাইলে আমেরিকার সংবিধান বদলাইতে হবে, তার মানে এই জায়গায় নতুন করে ল মেকিং করতে হবে যে এই ভিসাগুলো আমরা দিব না। এছাড়া ওই ইমিগ্রেশন অফিসার ওই কোনো অফিসারের বাপেরও ক্ষমতা নেই এই ভিসাগুলি ডিনাই করার, যদি কোনো ফেক ডকুমেন্ট না থাকে। যেমন মনে করেন আপনার ভাই না, আপনি খালাতো ভাই, আপনি অ্যাপ্লাই করছেন, ওরা যদি সন্দেহ করে সেইটা আবার যাবে। যেমন আমি আমার ভাই, আপন ভাই, যেমন আমার বউ আমার শালার জন্য, আমার 2 শালির জন্য করছে, যদি যে কোনো কিছুর বিনিময়ে এই ভিসা হবেই, আনলেস যদি ট্যাক্সে কোনো ফাঁকি ঝুঁকি থাকে তাহলে দেরি হবে। ওইটারে বলে মানে ওই স্পন্সর করতে হবে। স্পন্সরশিপে যদি কোনো এফিডেভিট অফ সাপোর্ট বলে এটাকে, এটা যদি নাকি এনাফ না হয়, ওই মুহূর্তে ওই দিনের আইনে যা হবে সেই আইন অনুযায়ী যদি না হয় তাহলে বারে বারে সুযোগ দিবে। যেমন আপনি গেলেন ওই এনবিসির থেকেই কেসটা ঢাকায় যাবে না, এইখানেই বলবে যে তোর যে ট্যাক্সের কাগজ পাঠাচ্ছে ইজ নট এনাফ ফর দেম, সো ইউ নিড এ কো স্পন্সার। তখন আপনার আবার একটা কো স্পন্সার করতে হবে, কো স্পন্সারও পাওয়া যায় ভাই। কো স্পন্সার দিলে ওই আরেকটা ফর্ম আছে, ওইটার জন্য আলাদা একটা ফি দিতে হবে, ফি দিয়ে সাবমিট করলে, তার মানে এই এনবিসি থেকে আপনি সব কিছু হইলে এইসব ভিসার মূল জিনিস হলে এনবিসিতে সব হবে আমেরিকায়। এখান থেকে সব কিছু যাচাই বাছাই করে ফর্ম টর্ম ফিল আপ, পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট, এভরিথিং আপনি এইখানে জমা দিবেন, ভিসা ফি জমা দিবেন, সব কিছু জমা দেওয়ার পরে গ্রিন কার্ডের ফি জমা দিবেন, দেওয়ার পরে সব কিছু ওরা যদি স্যাটিসফাইড হয় যে ইয়া ইউ আর ওকে, তখন ওই কেসটা ওরা কী করবে, ওরা ঢাকা ট্রান্সফার করবে, ঢাকা ইউএস এমবিসিতে ট্রান্সফার করবে এবং এইখান থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়ে দেবে। এইখান থেকে এনবিসি থেকে ডেট দিবে, ইউএস এমবিসি ডেট দিবে না, এইখান থেকে ডেট দিবে। এইখান থেকে ডেট দেওয়ার পরে আপনি ওই ডেটে ইন্টারভিউ দিন, আপনার সঠিক কাগজপত্রগুলি সবগুলি অরিজিনালগুলি নিয়ে আসতে হবে। আর ওই দিন একটা মেডিকেল করতে হবে, আপনার এক্সট্রা কী করতে হবে, একটা মেডিকেল করতে হবে। আর যেই কাগজগুলি আপনি আমেরিকায় জমা দিচ্ছে এনবিসিতে, সেই কাগজগুলি নিয়ে যেতে হবে। এই জন্য বলতেছি ভাই, এই জিনিসটা, এই লটা পাস হলে প্রচুর পরিমাণ টাকার ইনকাম হবে আমেরিকার। আর এই জন্য বলতেছি যারা আত্মীয় স্বজনের জন্য, ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করছেন, স্পন্সার করছেন, তাদের জন্য এটা সুখবর ভাই। $20,000 কিছু না, যদি ভিসা হয়ে যায় ভাই, ভিসা হবেই। এই প্রসেসিংয়ে যদি স্পিড আপ করতে পারেন ভিসা হবে। এবং শুধু এইটা না, আপনি ভিসা $20,000 একজনের জন্য, যেমন আমার শালা একটা, শালার জন্য, শালার সাথে শালার বউ আসবে, শালার 2 ছেলেও আসবে, আমার শালির সাথে শালির ছেলেও আসবে, 21 বছরের মানে শালির আমার ভাইরাও আসবো, আবার শালির সাথে 2 ছেলে আছে, তারা যদি বিলো 21 থাকে তারাও কিন্তু আসতে পারবে। তার মানে বুঝছেন, $20,000 দিয়ে যদি আপনি ফ্যামিলি মেম্বার পুরে আসতে পারেন, কে না দিব টাকা? তাই এই অল ওভার দ্য ওয়ার্ল্ড ভাই, যারাই আমেরিকায় আসে, আমেরিকা যাদের রিলেটিভ থাকে তাদের কাছে $20,000 কোনো ব্যাপার না ভাই। তো এই জন্য বলছি যে এই আইনটা পাস হবে। এই আইনটা হয়তো কংগ্রেসে পাস হয়ে গেলে এটা সিনেটে যাবে, সিনেটে গেলেই প্রেসিডেন্ট সাইন করলে পাস হয়ে যাবে। এবং যেহেতু ডোনাল্ড ট্রাম্প হলো বিজনেসম্যান ভাই, ও খালি বিজনেস খোঁজে এইটাকে, কারণ এটাই বিশাল একটা বিজনেস। এই জন্য এই জিনিসটা কিন্তু পাস হয়ে যাবে। অতএব এই একটা সুখবর। আরেকটা হলো নতুন করে ভিসা ফি সব কিছুর চেঞ্জ হয়েছে। আপনার I-140 ফি, তারপরে গ্রিন কার্ডের ভিসা ফি, তারপর সিটিজেনশিপের ফি, ট্যুরিস্ট ভিসার ফি, সব কিছু ফি একটু বাড়াইছে এই নতুন ফেশিয়াল ইয়ার থেকে। মানে সেপ্টেম্বর থেকে কিন্তু আমেরিকার ইমিগ্রেশনের ইয়ার শুরু হয়, সেপ্টেম্বরের 1 তারিখ থেকে। আমি তো দূর জানি, হয়তো যদি ভুল না হয় আর কি। ওই তখন থেকে বাংলাদেশ থেকে যারা ইমিগ্রেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তাদেরকে আরও $250 করে জমা দিতে হবে।
এটা কি ইন্টারোগেটিভ ফি না কি এই ধরনের কি একটা ফির কথা বলছে আর কি। এই হলো একটা দুঃসংবাদ যারা ট্যুরিস্ট ভিসার জন্য আসবেন। আর অনেকে ভাই এখনও বলি ভাই আপনারা ভাই সাবধানে থাকেন ভাই, কোনো কথা শুনেন না। যারা আমেরিকা আসবেন, আমেরিকায় কিন্তু মূর্খ লোকে কিন্তু আমেরিকা আসে না, শিক্ষিত লোক। আপনারা ইচ্ছা করলে চোখ কান খোলা রাখলে আপনারা নিজেরাই কাগজপত্র জোগাড় করে দাঁড়াতে পারেন। ওই যারা বাংলাদেশে বিভিন্ন ফেসবুকে পেজ দিয়ে ইউটিউবে বিজ্ঞাপন দিয়ে যায় নেয় ভাই, ওই খামাক্কা ওই টাকা লস করে লাভ নাই, নিজে চেষ্টা করেন। আর যদি কারো কোনো সময় কোনো আইডিয়া লাগে আমার কাছে বলেন, অ্যাটলিস্ট আইডিয়াটা দিয়ে দিতে পারে, বাকিটা আপনি করে নেবেন ভাই। চেষ্টা করলে নিজেরাই মনে করেন 50-60 হাজার সর্বোচ্চ 1 লাখ টাকার ভিতরে কিন্তু আপনার একবারে ইউএসের ভিসার জন্য ট্রাই করতে পারবেন। খামাক্কা ওই মানুষের কাছে টাকা দিয়ে কোনো লাভ নাই ভাই। ওই মানুষ কিন্তু কন্ট্যাক্ট নেই, কন্ট্যাক্ট বলতে কোনো শব্দ নয়, এমবিসিতে কোনো কন্ট্যাক্ট নাই ভাই। কেউ বলতে পারবো না 5 লাখ 7 লাখ 20 লাখ 25 লাখ টাকা নেয়, সব হলো পেপারের খেলা ভাই। পেপারের খেলাটা যদি গেমটা যদি আপনিও খেলতে পারেন, ওটা এমবিসিও জানে, সবাই এমবিসি সবাই জানে যে ভাই এই জায়গায় একটা পেপারের গেম খেলা হয়। এমবিসির ধুলায় চোখে যারা বেশি ধুলা দিতে পারে কাগজের ব্যাপারে, তারাই হয়তো গেইনার হয়ে যায়। এটা ইচ্ছা করলে যারা আমেরিকা আসবেন সবাই স্মার্ট, আপনারা সবাই পারবেন, তাই আশা করি। আর তারপরে যদি কারো কোনো উপদেশ নেওয়ার থাকে কিভাবে বিজনেস ভিসার জন্য কী নিয়ে দাঁড়াইলে হবে, তবে বলি বা 25-এর নিচে 30-এর নিচে লগিয়া স্টুডেন্ট ভিসার জন্য চেষ্টা করেন, 30-এর উপরে গেলে ভিজিট ভিসার জন্য চেষ্টা করেন। এর আগে খামাক্কাই ফালতু পেশাল পেরে লাভ নেই ভাই, হবে না ভাই। কারণ 25-30 বছর পর্যন্ত যদি স্টুডেন্ট দেখান এটা চলে, স্টুডেন্ট ভিসা প্রচুর স্টুডেন্ট ভিসা হইতেছে। আর ভিজিট ভিসা ভাই ওই 30-এর নিচে ভাই হবেই না ভাই। এই হলো খামাক্কা, ওই মানুষ আপনার কাছ থেকে মনে করেন ভিসা ফি আর ওই পেপার বানানো বাবদ হুদাই কিছু টাকা পয়সা নিব, আর এগুলো সব হলো ফটোশপের কাজ। ইচ্ছা করলে আপনারা নিজেরা দৌড়াদৌড়ি করতে পারলে আপনারা নিজেরাই করতে পারবেন। যাই হোক, আজ এই পর্যন্ত বললাম। আর আমি বললাম যে ভিউয়ারদের ভাই আমি অসন্তুষ্ট করি নাই, আপনারা আমার পাশে থাকেন ভাই। আমি আবার নতুন করে পুরোনো দামে শুরু করতেছি। আগামী 25 তারিখে মেক্সিকো যাব, মেক্সিকো গিয়ে যে কী হলে কী আসে বিষয় সব কিছু আমি তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে। তা আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।